একটা জিনিস আপনারা খেয়াল করেন যে অন্তর্বর্তী সরকারকে বা ইউনূস সরকারকে কি পরিমাণ একটা ধাক্কা দিল বিএনপি সরকার, যে 133টার মধ্যে 20টা অধ্যাদেশ সেটা অনুমোদন হচ্ছে না এই চলতি অধিবেশনে, এবং এটার মেয়াদও পার হয়ে যাবে। গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারক নিয়োগ এবং সহ 4টা অধ্যাদেশ এবং 16টি অধ্যাদেশের ক্ষেত্রে সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তী সময় যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উপস্থাপনের সুপারিশ করা হয়। গুম প্রতিরোধ প্রতিকার আছে, গণভোট আছে, জাতীয় মানবাধিকার আছে, দুর্নীতি দমন কমিশন আছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে করা জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা অধ্যাদেশ সহ 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। 98টি হয়েছে, আর বাকিগুলি হয়নি। এখানে আমি বারবার বলছি যে বড় ভুলটা কোথায়। বড় ভুলটা হচ্ছে যে কোনোভাবেই উচিত হয়নি অন্তর্বর্তী সরকার তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিটা স্তরে দরকার ছিল একটা রাজনৈতিক লিয়াজো কমিটির সহায়তা গ্রহণ করা। যেমন তিনি মাঝে মধ্যে ডাকতেন না, যখন বিপদে পড়তেন বিএনপি, জামাত এবং এনসিপিকে ডাকতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন যে তিনি তো আমাদেরকে ডাকেন না, যখন তিনি ঝামেলার মধ্যে পড়েন, অসুবিধার মধ্যে পড়েন, তখন তিনি আমাদেরকে ডাকেন। কিন্তু এটা কি উচিত? এটা বোঝা দরকার যে তারা একটা অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে আসছে। সেটা কি? দেশের যেই শাসনতান্ত্রিক সংকট, একটা নির্বাচিত সরকার বা ধানাই পানাই সরকার, যাই হোক না কেন, একটা সাংবিধানিক সরকার যখন নাকি সবাইকে ফেলে পালায় চলে গেল, তখন একটা সংকট তৈরি হলো। সেই সংকটে একটা সরকার আসলো। সেটা রেগুলার সরকার না, সেটা অস্থায়ী সরকার, সেটা অন্তর্বর্তী সরকার, সেটা কেয়ারটেকার সরকার, যাই বলেন না কেন, সেই সরকার কোনোভাবেই তার মতন করে চলতে পারে না। প্রথম কথা হলো যে সময়সীমাটা খুব গুরুত্বপূর্ণ। যে তুমি কতদিন থাকবা, বেশি দিন থাকবা তো ওই 111-এর মতন আওলায় যাবে। তাহলে মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচিত সরকার পালায় গেছে, হাসিনার নির্বাচিত সরকার পালায় গেছে, জাল জালিয়াতির ভোট হোক আর যাই হোক না কেন পালায় গেছে। এখন যেহেতু পালায় গেছে, সুতরাং দ্রুত বেগে তুমি নির্বাচন করো। নেপালের দৃষ্টান্ত অনুসরণ করা দরকার ছিল, কারণ নেপালের যে রাজনৈতিক জ্ঞান বুদ্ধি, তার থেকে তো আমাদের দেশের এই 54 বছরে আমাদের এই বুদ্ধিজীবীদের জ্ঞান বুদ্ধি তো আরো বেশি হওয়ার কথা ছিল। কিন্তু তারা সেটা না করে তারা এমন একটা কায়দা করলো যে আমরাই সব ঠিকঠাক করে দেব, তারপরে যেই নির্বাচন হবে, পার্লামেন্ট আসবে, তারা ওই তাদের ঠিকঠাক করা জিনিসগুলো পরিচালনা করবে। এত সোজা। আওয়ামী লীগ মানবে? অন্তত দুইটা প্রধান বড় দল, তাদের একটা ইগোর ব্যাপার আছে, সেটা তো মানবে না। আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ, আজকে এই যে একটা ধাক্কা খাইলো, এটা তো ডক্টর ইউনূসের জন্য লজ্জা। তাহলে এই অধ্যাদেশগুলো কি করতেছে? কোন কোন অধ্যাদেশ? ওই যে সালাউদ্দিন আহমেদ বলছেন না পার্লামেন্টে, আপনি কি আদেশ জারি করতে পারেন? তিনি বলছেন কি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আমি পারি না, কিন্তু পারতে হয়েছে। তার মানে এটা একটা অসহায়ত্ব। এই যে 133টা অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলোর প্রতিটা যখন কি অধ্যাদেশ আকারে উপস্থাপন করা দরকার ছিল, তখন তার একটা ছোট্ট কমিটি, গুরুত্বপূর্ণ নেতাদের 3-4 জনের বা 5 জনের একটা কমিটি করে দেয়া, সেই কমিটি পর্যালোচনা করবে, সরকারের সাথে বসে তাদের কাছে বলবে যে আমরা এই করতে চাচ্ছি। তো সেখানে যেগুলি অ্যাকসেপ্ট গ্রহণযোগ্য হবে সেগুলি করবে, আর যেগুলি হবে না সেগুলি নির্বাচিত সরকারের জন্য ওয়েট করবে। কিন্তু সেটা কোনো কিছু নাই, তার মতন করে গেল। তারপর দেখেন মাইলস্টোনে যখন হলো, তখন যখন ছেলেবেলের সচিবালয়ের মধ্যে ঢুকে গেল, তখন আবার তাদেরকে ডাকার প্রয়োজন হলো। এইভাবে নিজের মতন করে চললো। প্রেসিডেন্টকে থোড়াই কেয়ার করলো। হ্যাঁ, পারতে হয়েছে। আপনি পারেন? না, পারি না, আমাকে পারতে হয়েছে। এই যে
একটা সমন্বয়হীনতা, বিশৃঙ্খলা, এইগুলি আজকে তার মাসুল দিচ্ছে জাতি, দেশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, ভুল বুঝাবুঝি, কাদা ছোড়াছড়ি, সবগুলো হলো কিন্তু ইউনূস সরকারের এই যে প্রলম্বিত শাসন এবং তার মতন করে চলার যে চেষ্টা, তার একটা খেসারত হলো। কিন্তু যদি একটা রাজনৈতিক লিয়াজো কমিটির মাধ্যমে যদি তারা যদি একটা সাচিবিক সাপোর্টটা দিয়ে যেত এই প্রতিটা অধ্যাদেশের ক্ষেত্রে, আজকে কিন্তু ইউনূস সরকারকে লজ্জায় পড়তে হয় না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বাসায় বসে বা অফিসে বসে টিভিতে কি দেখছেন যে তার যে 133টা অধ্যাদেশ দিচ্ছে তার মধ্যে 20টাই নাই এবং তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ। এটা লজ্জার। এর থেকে শিক্ষা হলো এই যে কোনোভাবেই অনির্বাচিত, অসাংবিধানিক সরকার বেশি দিন থাকতে নেই। তাদের উপর অর্পিত দায়িত্বটা হচ্ছে দ্রুত নির্বাচন করো, কারণ বাংলাদেশে একটা হলো গণতান্ত্রিক সিস্টেম। নির্বাচিত সরকার ছাড়া দেশে বিদেশে কোনো মর্যাদা থাকে না, আইন শৃঙ্খলা থাকে না, অর্থনীতি থাকে না, এবং প্রতিটাই কিন্তু ঘটলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। এবং আজকে চরমভাবে লজ্জা পাচ্ছে প্রতি মুহূর্তে। কারণ কি বলছে সালাউদ্দিন আহমেদ ডক্টর ইউনূসকে, যে প্রতারণার শামিল, তার মানে প্রতারক হিসাবে ইউনূস সরকারকে আখ্যায়িত করেছে বিএনপির একজন প্রভাবশালী নেতা। এটা অত্যন্ত লজ্জার, বেদনার। এই কারণে দেখেন ডক্টর ইউনূসের নাম আজকাল কেউ কিন্তু নেয় না, যেমন নেয় না শেখ হাসিনার, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই পক্ষই যেন এক কাতারে সামিল হয়েছে।